আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের তো একটা প্রবলেম হয়ে গেছে স্যার, একই টাইমে দুইটা ক্লাস চলতেছে। আমি কোন দিকে যাবো এটা বুঝতে পারছি না। So ultimately, merchandising planning in literature is known as production planning. And in sometimes in garments manufacturing, in merchandising field, production planning and control are discussed together. Production planning and control. So in production planning, there are three phases: pre-planning phase, planning phase, and control phase. So pre-planning phase, you are very familiar with the term pre-planning phase. That means you are thinking what you are going to do. You are thinking, that means you are developing samples, you are forecasting sales. এখানে pre-planning phase বলতে অর্ডার কনফার্ম করার আগে পর্যন্ত যেগুলি হয়। অর্ডার কনফার্ম করার আগে কি কি হতে পারে? আপনি একটা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলেন, কিন্তু গার্মেন্টস আপনার এই এই মার্চেন্ডাইজিং এ এরকম নেই। কারণ কি, আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেন অর্ডার পাওয়ার পরে। কিন্তু আপনি আমাদের প্রাণ আরএফএল এর কথা চিন্তা করেন, তারা কি আগে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে নাকি আগে মানুষের কাছ থেকে অর্ডার নেয়? কোনটা? তার আগে ডেভেলপ করেছে। আগে ডেভেলপ করে। এই কারণে এটা প্রি প্ল্যানিং ফেজটা আমাদের এই মার্চেন্ডাইজিং এর সাথে এইভাবে যায় না। বাট আপনাকে কিন্তু নেগোসিয়েশনটা শিখতে হয়। জি স্যার। প্রাইস নেগোসিয়েশন, তারপর হলো আপনার ইনকোটার্মস নেগোসিয়েশন, পেমেন্ট মেথডস নেগোসিয়েশন, যেটা আমরা গত ক্লাসগুলিতে শিখলাম। এবং যদি আপনি দু ধরনের, আপনারা যদি মনে করতে পারেন যে আমরা বলছি যে দেয়ার আর টু টাইপস অফ বিজনেস, ওয়ান ইজ বায়ার ড্রিভেন, অ্যানাদার ইজ ম্যানুফ্যাকচারার ড্রিভেন। বায়ার ড্রিভেন মিনস এই যে আমরা গার্মেন্টস সেক্টরে করি, বায়ার যা যদি অর্ডার দেয় তাহলে প্রোডাকশন হয়, ম্যানুফ্যাকচারিং হয়, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়। আর একটা হলো ম্যানুফ্যাকচারিং ড্রিভেন অথবা সেলার ড্রিভেন। সেলার আগে প্রোডাক্ট তৈরি করবে, সেলার কি পরিমাণ তৈরি করবে দ্যাট উইল বি ডিটারমিন বাই সেলস ফোরকাস্টিং, সেলস ফোরকাস্টিং এর মাধ্যমে করবে। এখন এটা আমরা এখন কেন বলি? কারণ আপনাদের ফিউচারে ফিউচারে আপনাদেরকে এদিকেই যেতে হবে। আপনাকে সেলস ফোকাস করতে হবে, তারপর আপনাকে প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, সেই প্রোডাক্ট সেল করতে হবে, মার্কেটিং করতে হবে, প্ল্যান্ট লেআউট তৈরি করতে হবে, ইকুইপমেন্ট পারচেস করতে হবে, ইনস্টল করতে হবে। কারণ কি, ব্র্যান্ডিং যারা করে, যাদের অরিজিনাল ব্র্যান্ড আছে, তারা কিন্তু যেমন যারা নাইকি, এদেরও কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে। সেখানে কিন্তু তারা আগে সেলস ফোরকাস্ট করে, তারপর প্রোডাক্ট ডেভেলপ করে, তারপর ফ্যাক্টরি লেআউট, প্ল্যান্ট লেআউট তৈরি করে, ইকুইপমেন্ট চয়েস করে, তারপর প্রোডাকশন করে। আর এই প্ল্যানিং স্টেজে গিয়ে আমরা মার্চেন্ডাইজিং প্ল্যানের মধ্যে যা তখন শিখলাম, এই প্ল্যানিং স্টেজে করে র মেটেরিয়ালস রিকোয়ারমেন্ট, শিপমেন্ট, টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার, এগুলি তৈরি করে। এই টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডারকে বলা হয় স্কেজুয়ালিং। তারপর শিপমেন্টকে বলা হয় ডিসপ্যাচিং। আপনার র মেটেরিয়ালস কতটুকু লাগবে, আপনার ফেব্রিক কতটুকু লাগবে, এক্সেসরিজ কতটুকু লাগবে, এটাকে বলা হয় এস্টিমেটিং। তারপর হলো আপনাকে ঠিক করতে হয় ম্যান মেশিন মেথডস, মার্কেট, ফোর এলস, ম্যান মেশিন মেথড, মেটেরিয়ালস। যেহেতু বায়ার ড্রাইভেন মার্কেট, 5M এর ফিফথ এম হলো মার্কেট, আর ফোর হলো ম্যান মেশিন মেথড, মেটেরিয়ালস। এই 4M মানে ম্যান কতজন লাগবে, লেবার, মেশিন কতগুলি লাগবে, মেথড কোন মেথডে করবেন, কয়টা প্রোডাকশন লাইন লাগবে, এবং
মেটেরিয়ালস, কি পরিমাণ মেটেরিয়ালস লাগবে এই বিষয়ে আপনাদেরকে কিন্তু আমরা যে গত গত একটা প্রোডাকশন প্ল্যানিং এক্সেলে দেখালাম। প্রথমে কি আপনি অর্ডার মানে সেলস, কি পরিমাণ অর্ডার পেলেন, তারপর কিন্তু মেটেরিয়ালস, র মেটেরিয়ালস গেলেন, র মেটেরিয়ালস এর পরে লেবার গেলেন, ম্যান গেলেন, তারপর আপনি সেখান থেকে তৈরি করলেন একটা ওভারহেডে গেলেন, যেটাকে আমরা মেশিনের খরচকে বলি ওভারহেড। এভাবে ম্যান, মেশিন, মেটেরিয়ালস এবং মেথড, মেথডটা আমরা প্রোডাকশন প্ল্যানিং না আনলেও আমরা এই এখন আবার ডিসকাস করব মেথড, যে কয়টা প্রোডাকশন লাইন আপনার লাগবে, কয়জন লেবার লাগবে, সেই নিয়ে আমরা এখন ডিসকাস করব। তারপর কন্ট্রোল, অ্যাকচুয়ালি যখন ফ্যাক্টরিতে আপনার পিপি মিটিং যখন হয়ে যাবে, প্রি প্রোডাকশন মিটিং, তারপরে কি হবে, প্রি প্রোডাকশন, ফাইনাল প্রি প্রোডাকশন মিটিং এর পরেই কিন্তু আপনার প্রোডাকশন শুরু হয়ে যায়, তাই না? অ্যাকচুয়ালি কন্ট্রোল কখন হয়? কন্ট্রোল হবে আপনার when you are actually doing the job. মার্চেন্ডাইজিং প্ল্যানিং মানে কি অ্যাকচুয়ালি কি কাজ করে? অ্যাকচুয়ালি কিন্তু কাজ করে না। অ্যাকচুয়ালি যখন কাজ শুরু করবেন তখন ফলো আপ শুরু হবে, কি করতেছেন, প্ল্যান অনুযায়ী করতেছেন কিনা, ইন্সপেক্ট করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট বলতে বোঝানো হয় যে আপনার আসলে যেভাবে করার কথা সেভাবেই হচ্ছে কিনা, এটাকে কন্ট্রোল বলে, কন্ট্রোল বলে। এবং আপনার প্রোডাকশন প্ল্যানিং এর ফাংশনস এর মধ্যে পড়ে, হোয়াট আর দি ফাংশনস অফ প্রোডাকশন প্ল্যানিং? ফাংশনস অফ পিপিসি মিনস প্রোডাকশন প্ল্যানিং, দি ফাংশনস আর জব or টাস্ক স্কেজুয়ালিং। এইটা কি বলেন তো আপনারা? আমরা যে এখন মার্চেন্ডাইজিং প্ল্যানিং করলাম সেটা আসলে কি আছে এর আগের গত ক্লাসে? কি করবেন, জব, কি কাজ করবেন, তার সাথে কি টাইম দিয়ে দেন, কখন করতে হবে, কখন শুরু হবে, কখন শেষ হবে। তাহলে এটাকে কি জব আর টাস্ক স্কেজুয়ালিং বলা যায় না? জি স্যার, জি বলা স্যার। যায় তারপর স্যার। কি পরিমাণ মেটেরিয়ালস নেবেন, মেটেরিয়ালস রিসোর্স প্ল্যানিং বলে, এমআরপি। তারপর হচ্ছে লোডিং, প্রোডাকশন, প্রোডাকশন আপনার শুরু করা, প্রসেস সিলেকশন এন্ড প্ল্যানিং, কোন প্রসেস আপনি করবেন, ফেসিলিটি লোকেশন, কোনখানে করবেন, এস্টিমেটিং কোয়ান্টিটি এন্ড কস্ট অফ প্রোডাকশন। এটা আপনার আগেও শিখিয়েছি, যে আমরা যখন প্রাইসিং করেছি তখন কস্ট অফ প্রোডাকশন শিখেছি, হাউ টু ডেভেলপ কস্ট শিট। তারপর হলো এস্টিমেটিং কোয়ালিটি, কোয়ান্টিটি, কি পরিমাণ করবেন, এটা আজকে দেখাবো, কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করবেন। ক্যাপাসিটি প্ল্যানিং, কত প্রোডাক্ট তৈরি করতে পারবেন। ক্যাপাসিটি প্ল্যানিং মানে কি আপনার ফ্যাক্টরিতে করতে পারবেন নাকি আপনি আউটসোর্স করবেন, ক্যাপাসিটি প্ল্যানিং। লাইন প্ল্যানিং, কয়টা লাইন লাগবে। Follow up and execution, these are all the jobs of production planning and control. PPC means production planning and control. তারপর আপনি যখন প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল যখন অ্যাকচুয়ালি করবেন তখন আপনাকে এই সব কাজগুলি করতে হবে। গার্মেন্টস অ্যানালাইসিস অফ প্রোডাকশন প্ল্যানিং, এগুলি কিন্তু আমরা আগেই শিখেছি। During garments analysis, we should check the following points very carefully. Garments observations, key seam quality areas by operation, stitch and seam construction and stitch per inch SPI. Point out how many operations are involved in the particular item. Accordingly, make a diagram of machine layout. Point out the critical operation where we can expect the bottleneck during the production. Considering bottleneck, allow extra machines for the operations to keep production flow as you expect. Line balancing. Find out the input operation and output operation of garments. এগুলি আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করেন আমার মনে হয় না এর সাথে কোনো আপনাদের কোনো ব্যাখ্যার দরকার আছে। এই কাজগুলির সাথে কি আপনারা রেগুলার জড়িত না? হয়তো আপনি জি স্যার। বলতে পারেন যে বটল নেকটা কি,
বোটলনেকটা হলো যে আপনি প্রোডাকশন করতেছেন, কিন্তু প্রোডাকশন, আপনি ধরেন কাটিং এ দিলেন 100 পিস গার্মেন্টস তৈরি করার মতো জিনিস দিলেন, কিন্তু কাটিং এর পরে যখন এটা সুইং এ গেল, সুইং পারতেছে না, সুইং এ ওভারলোড হয়ে গেছে। এই যে ওভারলোড হলো, আর পেছন থেকে আপনি একশো একশো 100 গার্মেন্টস কাটার মেটেরিয়াল দিলেন, আপনি কিন্তু আপনি কাটতে পারতেছেন হচ্ছে মাত্র ধরেন 70, তাহলে 30 কি স্টক ওখানে, ওখানে একটা প্রবলেম তৈরি করতেছে না? এটাকে বলা হয় বোটল নেক। বুঝছেন কিনা? 30% ডিউ হয়ে গেল। মানে তার তার মানে ডিউ এইটা, থাকে, এই ধরনের বোটল নেক যদি হয় সেগুলি আপনাকে, এটা এই ব্যাকলট। কনসিডারিং বোটল নেক, আপনাকে এক্সট্রা মেশিন লাগলে এক্সট্রা মেশিন নিবেন। যদি আপনার এক্সট্রা প্রোডাকশন ফ্লো করতে করবেন, এটাকে বলা হয় লাইন ব্যালান্সিং, এটাও আপনারা জানেন, তাই না? তার মানে এই জি স্যার, কাজগুলি ব্যালেন্সিং আপনাদের হয়। খুব পরিচিত, গার্মেন্টস অ্যানালাইসিস ফর প্রোডাকশন প্ল্যানিং। একটা মিনিট, আমি একটু ওই ছেলেটা অসুস্থ, তো আমার কাছে ছিল করতে। So these terms are very familiar with you, যে কারণে এগুলির আপনার শুধু বোটল নেকটা মনে হয় একটু আনফ্যামিলিয়ার ছিল, এছাড়া আপনাদের কাছে এগুলি সব ফ্যামিলিয়ার টার্মস। এখন আমরা এখন যেটা দেখতে পারবো, লাইন স্কেজুয়ালিং রুলস। The scheduling may be reverse scheduling, it may be forward scheduling. এটা কি? আপনি রিভার্স স্কেজুয়ালিং মানে কি? আপনি ইউ উইল বিগিন উইথ দ্য ডেলিভারি ডেট, ডিউ ডেট। মানে আপনি শুরুই করবেন যে আপনি ডিসেম্বরের 31 ডেলিভারি দিবেন। তাহলে এই ডেলিভারি দিতে হলে ডেলিভারির আগের কাজ কি? ইন্সপেকশন। তার আগের কাজ কি? প্রোডাকশন। সে ফর এক্সাম্পল, তার আগে কি কাজ কি? র ম্যাটেরিয়ালস কালেকশন। এই যে রিভার্স অ্যানালাইসিস করে, এটাকে বলা হয় রিভার্স স্কেজুয়ালিং। আর একটা হলো আমরা এতদিন যেটা শিখেছি সেটাকে বলে ফরওয়ার্ড স্কেজুয়ালিং। আপনারা যেটা শিখছেন সেটা কি? যেদিন অর্ডার পাবেন সেখান থেকে শুরু করে দেখালাম না, টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার। তারপর হচ্ছে আপনার প্রোডাকশন প্ল্যান, মার্চেন্ডাইজিং প্ল্যানিং, সেটা কিভাবে দেখালাম, শুরু করলাম কিভাবে? অর্ডার ডেট থেকে আমরা ওখান থেকে অর্ডার শুরু ডেট থেকে, করলাম, গুড। এটাকে বলা রিসিভ হয় ডেট ফরওয়ার্ড থেকে। স্কেজুলিং। দিজ আর আলটিমেটলি থিওরিটিক্যাল ফাউন্ডেশনস। আপনি যেগুলি কাজ করছেন এগুলি আসলে থিওরিটিক্যালি কি, কোন ভাষায় কথা বলতে হয়, সো ইউ মাস্ট নো দা লিটারেচার, ল্যাঙ্গুয়েজ। আপনার কি মার্চেন্ডাইজিং এর একটা, এই কোর্সটা আমরা যে বললাম, এটা অনেক কিছু কিন্তু নতুন ওয়ার্ড শিখলেন। তার মানে কি? আপনি একটা, ইউ ডেভেলপ আ নিউ মার্চেন্ডাইজিং ল্যাঙ্গুয়েজ। মার্চেন্ডাইজিং এর একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখলেন। কাজেই সেই ল্যাঙ্গুয়েজের সময় যদি কোনো শব্দ শুন যে এটা রিভার্স স্কেজুয়ালিং, সো ইউ উইল থিঙ্ক দ্যাট জাস্ট উই স্টার্ট উইথ দ্য ডেলিভারি ডিউ ডেট। আর যদি ফরওয়ার্ড স্কেজুয়ালিং শুনেন, তাহলে এটাই হলো আমরা যেটা শিখেছি। আর গ্যান চার্ট আমরা শিখেছি না? গ্যান চার্টটা কি? আমরা যেটা শিখেছিলাম এখানে তো আপনার গ্যান্সারটা প্ল্যানিং, শিখেছি স্যার। রিসার্চ, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ফলো আপ। এভাবে এভাবে আমরা শিখিনি। আমরা কিভাবে শিখেছি? আপনি কবে অর্ডারটা পেলেন, অর্ডার পাওয়ার পরে ফেব্রিক কালেকশন করতে কত সময় লাগবে, গার্মেন্টস প্রোডাকশন করতে কত সময় লাগবে, এগুলি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে থাকতে হবে। এটা একটা এক্সাম্পল দিল, কিন্তু এক্সাম্পল, আমরা যে এক্সাম্পলটা দিলাম সেটা কি আমাদের মার্চেন্ডাইজিং প্ল্যানিংটা কিভাবে জ্ঞান চার্টে নিয়ে যাবে, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার এই গ্যান্সারটা আমার বাকি আছে, নাহলে দিয়ে দিতে পারতাম। এটা এটা আপনাদের অ্যাসাইনমেন্টটা মূলত ছিল, আচ্ছা। প্রিপেয়ার এ মার্চেন্ডাইজিং প্ল্যানিং ইনক্লুডিং টিএনএ এন্ড গ্যান চার্ট ফর অ্যান এস্টিমেটিং গার্মেন্টস অর্ডার। এটা ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট। এরপর আসেন, আপনি যখন, আর আমি তো দিয়েছি একটা এখন আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, আপনারটা ঠিক আছে, এখন দিয়েছেন নাকি আপনার কি আগে বলে? দিয়েছি। ঠিক আছে, ওটা ওটা আমি দেখবো। ঠিক আছে। এবার এবার আসেন আমরা কিছু কিভাবে আপনার একটা অর্ডার করার জন্য কি পরিমাণ মেশিনস লাগবে, কি পরিমাণ ওয়ার্কার লাগবে, একটা প্রোডাক্ট তৈরি করতে কতটুকু কয় মিনিট সময় লাগবে, সেটা
কিভাবে ক্যালকুলেট করে সেটা শিখি। এটাকে দিস ইজ অলসো পার্ট অফ প্রোডাকশন প্ল্যানিং। এসএমবি, হোয়াট ইজ এসএমবি? এসএমবি মিনস স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা আজকে শিখব। A successful production planning requires knowledge of two variables to determine the time required for manufacturing a contract or an order. Number one is load. How much work we are putting on a section, load calculation. And then capacity, how much work a section is capable of completing. যে একটা ফ্যাক্টরিতে লোড কি, ক্যাপাসিটি কি। তাহলে লোড যদি ক্যাপাসিটির থেকে বেশি হয় তাহলে কি সেখানে কাজ করাতে পারবেন? আরেকটা ফ্যাক্টরিতে যেতে হবে না? বুঝছেন কিনা এই যে লোড আর জি স্যার, ক্যাপাসিটি? সাব জি কন্ট্রাক্ট স্যার। করা লাগবে না। সাব কন্ট্রাক্ট করা লাগতে পারে আপনার, তার হচ্ছে গিয়ে সেটা আপনার নাইট শিফট চালু করা লাগতে পারে, লাইন প্রোডাকশন লাইন বাড়ানো লাগতে পারে। মানে যেটা আমরা লাইন ব্যালেন্সিং হিসেবে আমরা ওখানে পড়ি। আসলে এটা টেকনিক্যাল যে ল্যাঙ্গুয়েজ আমরা শিখছি সেটাকে একটাকে বলে লোড আর একটাকে বলা হয় ক্যাপাসিটি। ইন অ্যান আইডিয়াল সিচুয়েশন লোড আর ক্যাপাসিটি সমান হবে। লোড আর ক্যাপাসিটি যদি সমান হয় তাহলে কি আপনার ইউটিলাইজেশন 100% হবে। অ্যান্ড লোড কি, লোড ইকুয়ালস অর্ডার অর কন্ট্রাক্ট সাইজ ইনটু ওয়ার্ক কন্টেন্ট, কি পরিমাণ কাজ করবেন। কন্ট্রাক্ট সাইজ ইকুয়ালস অর্ডার কোয়ান্টিটি, ওয়ার্ক কন্টেন্ট ইনক্লুডস এসএমবি অফ এ গার্মেন্টস। এই ওয়ার্ক কন্টেন্ট বলতে বোঝানো হয়, যেমন আপনার 1000 পিস তৈরির অর্ডার আছে একটা, তাহলে অর্ডার সাইজ কত হবে? 1000। ঠিক আছে। আর এই জি একটা স্যার। একটা একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার লাগে 10 মিনিট, যেটাকে বলে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। একটা প্রোডাক্ট তৈরি করতে 10 মিনিট লাগে। তাহলে 10 × 1000 ইকুয়ালস 10,000। 10,000 মিনিটস ইজ দ্য লোড। ঠিক আছে। আর ক্যাপাসিটি হলো অ্যাকচুয়াল মিনিটস। আপনার অ্যাকচুয়ালি কত মিনিট আপনি কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে। যদি 8 ঘন্টা হয় তাহলে স্যার 8 ঘন্টা। হ্যাঁ, স্যার এটা কি একটু লিখে দিয়ে স্যার এটা কি করা যায় না স্যার? হ্যাঁ করা যাবে। এটা আপনার এটা থিওরি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, এই ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করবো এরপরে। ঠিক আছে। জি স্যার। এখন অ্যাকচুয়ালি এইখানে যেটা বলছে এর থেকে সহজ উপায় হলো যে আপনার আসলে ফ্যাক্টরিতে কয় ঘন্টা চলে। ঠিক আছে। একটা ফ্যাক্টরি কত ঘন্টা চলে সেটাকে 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তাহলেই কিন্তু হয়ে যায় কি কত মিনিট চলে, তাই না? জি স্যার। এটাই ক্যাপাসিটি। কত মিনিট, আমরা সবকিছু মিনিটে কনভার্ট করে ফেলতেছি এখানে। মূল বিষয় হলো যে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে কত মিনিট লাগবে সেটা আমরা দেখাবো আজকে। ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দিছে, এই এক্সাম্পল না, আপনি যেহেতু ওখানে লিখে দেখাতে যাচ্ছেন, আসেন আমরা একটু দেখাই। এই থিওরিটা দেখেন কিভাবে, হাউ টু ডিটারমিন এসএমবি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু ক্যালকুলেট করতে প্রথমেই যেটা করতে হয়, ইট ইজ নন অ্যাজ অবজার্ভ টাইম। কি এটাকে বলে? ওটি, অবজার্ভ টাইম। মানে এগুলি আপনার নতুন ল্যাঙ্গুয়েজ এর হচ্ছে। এখন অবজার্ভ টাইমটা কি? অবজার্ভ টাইম হলো, ধরেন এবার আসেন যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে লিখে দেখাবো, লিখে দেখানোর আগে আগে বুঝে নেন যে অবজার্ভ টাইমটা কি। অবজার্ভ টাইম, ধরেন আপনি একটা শার্ট তৈরি করবেন, শার্টের অর্ডার। এই শার্ট তৈরি করতে কতটুকু সময় লাগে, এর থেকেও যদি আপনি বলেন একটা শার্টের আরো ছোট করেও দেখানো যায়, কিন্তু আমাদের সবসময় টোটাল প্রোডাক্ট নিতে হবে। একটা শার্টের এই যে হাতল তৈরি করতে কত সময় দরকার। ধরেন আপনার একটা শার্ট তৈরি করতে
10 মিনিট লাগে। কত মিনিট লাগে? আর 10 মিনিট। 10 মিনিট। এখন এই একবার দেখেই কি আপনি বলতে পারবেন যে এই 10 মিনিটই লাগবে ভবিষ্যতেও ওই সার তৈরি না করতে? স্যার, বলতে প্রসেসিং পারবেন এ না। তাহলে কি প্রসেসিং করবেন? এর সময় হবে। তারপরে তার মানে কি করবেন আপনি? একবার না, এবার কি করবেন, স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স তৈরি করার জন্য আপনি ধরেন যে 5 বার নিবেন। প্রথমবার 10 মিনিট লাগলো, দ্বিতীয়বার 12 মিনিট লাগছে, তৃতীয়বার 9 মিনিট লাগছে, চতুর্থবার 8 মিনিট লাগছে, পঞ্চমবার 13 মিনিট লাগছে। ঠিক আছে, এই 5 বার নিলেন। এটাকে বলা হয় সামেশন ওভার এক্সআই। মানে এই যে 5 বার নিলেন, অবজার্ভ করলেন কয়বার, কতবার অবজার্ভ করলেন? 5 টাইম। ফাইভ 5 টাইম। টাইম তাহলে এই 5 টাইম যোগ করে দিবেন, সাম ডিভাইডেড বাই 5, তাহলে একটা অ্যাভারেজ পাবেন না? জি তাহলে স্যার। অন অ্যাভারেজ কত মিনিট লাগে? এটাকে বলা হয় অবজার্ভ টাইম। এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? হোয়াট ইজ অবজার্ভ টাইম? না স্যার, এটা বুঝছি স্যার। সবাই সবাই বলেন এই যে অবজার্ভ টাইম কিভাবে ক্যালকুলেট করে সেটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? স্যার, এটা কারণ এটা এটা একটা গড়, মানে পাঁচ পাঁচ টাইমকে অ্যাভারেজ একবারে অ্যাভারেজ, কিন্তু মাল্টিপ্লাই। আছে অ্যাকচুয়ালি স্যার, হ্যাঁ কিন্তু জি স্যার, হ্যাঁ। আপনারা এটা বুঝতে করেন পারছি না। স্যার। এভারেজ পার্সন। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু করেন জি এবার স্যার। আসেন যে অবজার্ভ টাইমের পরে নর্মাল টাইম ক্যালকুলেট করতে হয়। নর্মাল টাইম কিভাবে করতে হয়? অবজার্ভ টাইম ইনটু পারফরমেন্স রেটিং। আপনি যে আপনি যে ওয়ার্কার দিয়ে কাজ করালেন তার একটা কিন্তু পারফরমেন্স রেটিং আছে, যাকে দিয়ে আপনি জি স্যার। এই তার কাজটা তো স্যার করালেন তার তার একটা আছে। পারফরমেন্স রেটিং আছে। সে আসলে কি অ্যাবাভ অ্যাভারেজ, সব থেকে ভালো ওয়ার্কার, নাকি সবচেয়ে খারাপ ওয়ার্কার, নাকি অ্যাভারেজ ওয়ার্কার, এই তার একটা রেটিং দিতে হবে। এই রেটিংটা আপনার যে প্রোডাকশন ফ্লোরে যে কাজ করে সে দিয়ে দিতে পারে, অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার একজন থাকে না ওখানে কাজ করে, উনি সব জি জি স্যার। স্যার। হুম। রেটিংটা জানে সবার, কারণ তার কাজই এটা। এই 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 পারফরমেন্স রেটিং দিয়ে যদি অবজার্ভ টাইমকে আপনি মাল্টিপ্লাই করেন তাহলে পাবেন নর্মাল টাইম। এই নর্মাল টাইম ধরেন এখন কি আপনার পারফরমেন্স রেটিং 100%, তাহলে কি নর্মাল টাইম আর অবজার্ভ টাইম কি সমান হবে না? যদি 100% পারফরমেন্স রেটিং হয়, মানে স্ট্যান্ডার্ড জি হয়। স্যার, হ্যাঁ সমান হবে। আর যদি জি নাইনটি স্যার, পার্সেন্ট সমান হবে হয় তাহলে। তাহলে এই হুম। অবজার্ভ টাইমে 90% নেবেন। যদি অবজার্ভ টাইম মানে সে যদি অ্যাবভ অ্যাভারেজ এমপ্লয়ি হয় তাহলে আপনি দেবেন ধরেন 110%। তাহলে অবজার্ভ নর্মাল টাইম অবজার্ভ টাইমের 110 গুণ হবে, মানে আরো 10% বেশি হবে। 110 গুণ মানে কি 10% মোর দেন অবজার্ভ টাইম। জি স্যার। এই নর্মাল টাইম ক্যালকুলেট করার পরে যে স্যার এটা তো টাইমটা ক্যালকুলেট, আমাদের তাহলে, হ্যাঁ বলেন। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন এসএমই, যখন একটা গার্মেন্টস এর হোক বা যে কোনো একটা প্রোডাক্টের আমরা বের করব, হ্যাঁ তখন যে স্কিল অপারেটর আছে তাকে তো স্যার কনসিডার করা যাবে না। এটা এভারেজ যে অর্গারটা আছে, এভারেজ যে যেরকম সুইং অপারেটর বলি আমরা যে কোনো কাজে, মিডল, যে একবার এভারেজ মিডল ম্যান। ওয়ার্কার যে আছে তাকে, তার মাধ্যমে আমাদেরকে এসএমবিটা বের করা উচিত, নাকি স্যার যে ভালো পারফরমেন্স করে, ভালো পারফরমেন্স করে তাকে দিয়ে আমাদের এসএমবিটা বের করা উচিত, কোনটা স্যার? এভারেজ এভারেজ। ফ্যাক্টরি সবসময় আপনার ওই একটা রেট দিবে, ওই পার্টিকুলার এমপ্লয়ির রেট দিবে না, দিবে ওই ফ্যাক্টরির পারফরমেন্স রেটিং, পিয়ার। তার মানে কি সব ফ্যাক্টরির সব কন্ডিশন ক্যালকুলেট করে একটা অ্যাভারেজ দিবে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যে রেটটা দিবে সেটা আপনি ঠিকই বলছেন, এটা অ্যাভারেজ রেটটা দিবে, কোনো পার্টিকুলার লোকেরটা দিবে না। আর যদি আপনি ওই পার্টিকুলার লোক দিয়ে করান তাহলে ধরে নিতে হবে হি ইজ অ্যাভারেজ এমপ্লয়ি, যাকে আপনি তো সবাইকে চুজ করবেন না, যে আপনি ট্রেনি তাকে চুজ করলে তো হবে না, যে অ্যাভারেজ এমপ্লয়ি জি। সেটা চুজ করবেন। কারণ কি আপনাকে ফাইনালি জানতে হবে এটা আমাদের কিসে লাগবে, যে কয় পিস প্রোডাক্ট আপনি দিন শেষে করতে পারবেন সেটা ক্যালকুলেট করতে লাগবে। এই এসএমবি আমাদের কোথায় লাগবে? আমাদের জি লাগবে স্যার। হচ্ছে যে আমার আউটসোর্স করতে হবে কি হবে না। এই এসএমবি আমাদের কোথায় লাগবে? যে আমার প্রোডাকশন লাইন বাড়াতে হবে কি হবে না।
প্রোডাকশন জি লাইন স্যার। আপনার বাড়বে নাকি আগের মতো থাকবে, এই যে বিষয়গুলি অনেক ফ্যাক্টর জড়িত, কাজেই আপনি আপনার ফ্যাক্টরি কন্ডিশন পারফরমেন্স রেটিংটা একটা অ্যাভারেজ অ্যাভারেজ যে এমপ্লয়ি তাকে দিয়ে করাবেন। এই যে যেটাকে আমরা বললাম অবজার্ভ টাইম, এটা একটা যে যেটা ফ্যাক্টরি রিপ্রেজেন্টেটিভ অ্যাভারেজ করবেন, ধরবেন এই মানে এমপ্লয়ি চুজের সময় আপনি কি করে ফেলবেন, এমপ্লয়ি চুজ করার সময় আপনাকে এখানে বলে ফেলতে হবে। এবার আসেন, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। ইয়েস জি স্যার। স্যার, শুনতেছি স্যার। ওকে, এবার এবার আসেন এই যে এসএমবি স্ট্যান্ডার্ড টাইমকে আমাদের যে লিটারেচার, সেই লিটারেচারে এসএমবি কে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম। এসএমবি কে কি বলে? স্ট্যান্ডার্ড টাইম। এখন স্ট্যান্ডার্ড টাইম কি, এখন আপনি তো যখন অবজারভেশন করলেন, অবজারভেশন করার সময় কিন্তু তাকে ওয়াশরুমে যেতে দেন নাই, 5 বার বলো, 5 বার করো তুমি, ওয়াশরুমে যেতে পারে নাই, সে আপনার মেশিন সচল ছিল। কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যে থাকে তার কাছে সাথে কথা বলেন, তখন সে বলবে যে সারা বছরে আমার যে মেশিন মেনটেনেন্স করতে হয়, মেশিন ব্রেকডাউন থাকে, র মেটেরিয়ালস এর জন্য ওয়েট করতে হয়, এমপ্লয়িরা ওয়াশরুমে যায়, সেটা অন অ্যাভারেজ সব টাইমের 10%-এর সমান। এটা হয় না? জি মানে স্যার, টেন অবশ্যই। পার্সেন্টটা বলতেছে যে আপনার ফ্যাক্টরিতে 12% হতে পারে, 8% হতে পারে, আমি একটা আইডিয়া করে বললাম যে 10%। এটাকে বলা হয় অ্যালাউন্স ফ্যাক্টর। এটাকে কি বলে? অ্যালাউন্স ফ্যাক্টর। অ্যালাউন্স ফ্যাক্টর বলে। এই অ্যালাউন্স ফ্যাক্টর তাহলে প্রথমে আমরা ক্যালকুলেট করলাম হচ্ছে অবজার্ভ টাইম, অবজার্ভ টাইম থেকে আমরা ক্যালকুলেট করলাম নর্মাল টাইম, নর্মাল টাইম থেকে এবার ক্যালকুলেট করলাম স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু অর স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম। এটা কিভাবে করি? নর্মাল টাইম মাল্টিপ্লাইড বাই অ্যালাউন্স ফ্যাক্টর, এই যে অ্যালাউন্স ফ্যাক্টর অ্যালাউন্স। 10% অর 5%, এটসেট্রা। এবার আসেন, এই যে অবজার্ভ করলাম 5 টাইমস, একটা অপারেটরকে অবজার্ভ করলাম 5 টাইমস কোন একটা অপারেশনস, ধরেন আপনার কলার কলার সুইং করতে কত সময় লাগে। এক এখন মিনিট আমরা লাগে স্যার। দেখলাম 2 ফার্স্ট মিনিট। টাইমে দেখলাম 1.12 মিনিটস, সেকেন্ড টাইমে 1.15 মিনিটস, থার্ড টাইমে 1.16, ফোর্থ টাইম 1.12, ফিফথ টাইম 1.15। 5। এই টোটাল আমার যোগ করলে কত হবে? ও সরি, আপনার এটা হলো মিনিট। এখানে পাঁচটা না, 10টা, 10টা অবজারভেশন, 5, 6, 7, 8, 9, 9 অবজারভেশন। আরো অবজারভেশন আছে, 6 টাইম অবজারভেশন নিলেন, সেটা 1.18, সেভেন টাইম অবজারভেশন 1.14, এইট টাইম অবজারভেশন 1.14, নাইন টাইম অবজারভেশন 1.19 মিনিটস লাগছে, টোটাল মিনিটস লাগছে আপনার। এটাকে বলা হয় সামেশন ওভার এক্স। এই যে সামেশন ওভার এক্স কত? 10.3 টাইম। 10.535। এন্ড এন মানে কত এবার বলেন তো? এর মানে টাইম স্যার। টাইম মানে কতবার অবজার্ভ করলেন? স্যার কতবার অবজার্ভ কতবার এর মানে করছেন? অবজার্ভ করলেন? না না, এর 9 টাইমস। নাম্বার অফ অবজার্ভ। এই নাম্বার নাইন অফ নাইন টাইমস আর দিয়ে অবজার্ভ। কি। 9 Right. দিয়ে ডিভাইড করে দিলেন, তাহলে আপনার অ্যাভারেজ টাইম অথবা যেটাকে বলা হয় অবজার্ভ টাইম, অবজার্ভ টাইম হলো আপনার 1.15 মিনিটস। ঠিক আছে? এই অবজার্ভ টাইম, এখানে একটু ভুল আছে, এই যে নর্মাল টাইম ইকুয়ালস অবজার্ভ টাইম ইকুয়ালস না, এটা হবে মাল্টিপ্লাই। কি হবে? অবজার্ভ টাইম মাল্টিপ্লাইড বাই দ্য পারফরমেন্স রেটিং। এই পারফরমেন্স রেটিং এখানে দেয়া আছে, পারফরমেন্স রেটিং কত? 1.13। 1.13। এই পারফরমেন্স রেটিং 1.13, তাহলে আপনার এই নর্মাল টাইম টু প্রডিউস, এই কলার কলার তৈরি করতে নর্মাল টাইম লাগবে 1.3 মিনিটস। ঠিক আছে?
এই 1.3 মিনিটস এই নর্মাল টাইমকে এবার আপনি করবেন কি, নর্মাল টাইমের সাথে 20% অ্যাড করবেন। এই 1.30-র সাথে 20% অ্যাড করেন তাহলে কত হয় বলেন? মোবাইলে ক্যালকুলেটর ইউজ করে বলেন, অথবা ক্যালকুলেটর দেখে বলেন। কারণ এখানে কি ওয়ান স্যার পয়েন্ট টু দিয়ে মাল্টিপ্লাই করছে। ওই 1.2 দিয়ে মাল্টিপ্লাই করছে কেন সেটা পরে বলতেছে। এই যে 1.3-র সাথে 20% অ্যাড করেন তাহলে কত হবে? 20% অফ 1.30 কত হয়? করতেছেন সবাই নাকি? স্যার 1.56 হয় স্যার। এই যে 1.56 হয়, বুঝছেন তো এবার? এই সবার 1.56 হয় নাকি? জি স্যার 1.5। মিস্টার হাসিব এখন, হাসিব এখন আছেন নাকি? জি স্যার, শুনতেছি স্যার। বলেন এই যে 1.56 কিভাবে হলো? স্যার একটা মিনিট স্যার, একটু দেখি। এটা বুঝছেন কিনা মিস্টার ইমরান? জি স্যার। বলেন এই এটা কত, 1.56 কিভাবে হলো? স্যার এটা হচ্ছে গিয়ে 1.3, তার 1.30-র সাথে স্যার 20% যোগ করা হয়েছে স্যার। 20 দিয়ে তার মানে 1.30 যোগ 20 তার পার্সেন্ট দিয়ে স্যার দিলে হচ্ছে গিয়ে এটা বের হবে স্যার। Good. এটা বুঝছেন তো? এখন কথা হলো যে এখানে কি করছে, এই জি যে স্যার। 1+a দিচ্ছে, মানে অ্যালাউন্স ফ্যাক্টর তৈরি করছে 1.20। স্যার ওই আমি আর একটা এখন কথা বলি স্যার। স্যার আমি হ্যাঁ আরেকটা স্যার এটা তো আমি প্রথমের থেকেই তো করে আসতে পারবো স্যার, যদি আমি এই যে 20% যে অ্যালাউন্স যেটা স্যার, আমি প্রথমে যদি ওই যে 9টা দিছে না স্যার, ওইটার সাথে তো এটা যোগ করলেও তো, যোগ করে একবার গুণ করলেই তো হয়ে যেত স্যার। হয়তো, কিন্তু আপনি এই 20 বা 9 বার মাল্টিপ্লাই করবেন নাকি একবার করবেন, কোনটা করবেন? কোনটা সহজ? হুম, এটা তো অবশ্যই একবার একবার। করাই সহজ স্যার, একবারে করাটাই বেটার। তাহলে হ্যাঁ। একবার করা সহজ হলে একই জিনিস আমি কেন 9 বার করতে যাব? আমি এইখানে জি স্যার। এইগুলি অ্যাভারেজ করে এটাকে আমি 1.2 দিই। 1.2 তার মানে কি আপনার 1.2, এটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন 1.2 দিয়ে তাহলে অটোমেটিক্যালি কি 20% অ্যাড হয়। 1 মানে হচ্ছে যেটা আছে সেটা, আর 20% মানে এডিশনাল 20%। এই এতক্ষণ যে শব্দটা আমরা বলছি অ্যালাউন্স ফ্যাক্টর, এটাকে বলা হয় অ্যালাউন্স ফ্যাক্টর। এই যে অ্যালাউন্স ফ্যাক্টর কথা বলছি না এখানে, অ্যালাউন্স ফ্যাক্টর তার মানে কি 1+ করে দিতে হবে। আপনার যে পরিমাণ অ্যালাউন্স পার্সেন্টেজ 10% হলে তাহলে অ্যালাউন্স ফ্যাক্টর কত হবে বলেন তো? 10% যদি হয় অ্যালাউন্স, তাহলে অ্যালাউন্স ফ্যাক্টর কত হবে? স্যার 1 হবে, 10 হবে। 1.10 হবে, 1.10 ওয়ান হবে। পয়েন্ট টেন স্যার। 10% এডিশনাল 1.10 হবে স্যার। 1.10 হবে অ্যালাউন্স ফ্যাক্টর। তার মানে কি অ্যালাউন্স এবং অ্যালাউন্স জি স্যার। ফ্যাক্টর কিন্তু এক জিনিস না, সেটা কিন্তু তখন বলি না, এখন বললাম। অ্যালাউন্স হলো যে আপনি 10% এডিশনাল সময় লাগবে ওয়াশরুমে যাওয়া, র মেটেরিয়ালস এর জন্য ওয়েট করা,
সুপারভাইজারের সাথে কথা বলা, রিপেয়ার করা, রেস্টরুমে যাওয়া, এর জন্য আপনার 20% সময় বেশি লাগবে, এবং সেটাকে বলা হয় অ্যালাউন্স। আর এর সাথে যখন এক যোগ করে দিবেন তাহলে হবে অ্যালাউন্স ফ্যাক্টর। এই যে 20% অ্যালাউন্স, 1.1 প্লাস 20% ইকুয়ালস 1.20. So this is the standard time, or this is also known as standard minute value. এটা কি বলা হয়? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এখন এইটা একটু হিসাব করে দেখেন। আর টাইম স্টাডি অ্যানালিস্ট, এবং এই কাজটা যে করে ওকে বলা হয় টাইম স্টাডি অ্যানালিস্ট, বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বা তার অ্যাসিস্ট্যান্টরা কাজ করে। A time study analyst timed an assembly operations for 30 cycles and then computed the 30 cycles বলতে আবার বাইসাইকেল না। 30 সাইকেলস মানে কি? 30 বার অবজার্ভ করলেন, 30 বার। ঠিক আছে? 30 বার করছেন। জি স্যার। 30 cycles and then computed the average per cycle, which was 18.75 minutes. তার মানে কি, এই অ্যাভারেজ টাইম পার সাইকেল ইজ 18.75. The analyst assigned a performance rating 96% and decided that an appropriate allowance is 15%. Determine the following: observed time, normal time, and the standard time. দেখেন তো পারেন কিনা, বের করেন। Observed time, normal time, and standard time. Standard time is a standard minute value. পারবেন না করতে? স্যার চেষ্টা করতেছে স্যার। করেন তাহলে। সময় লাগবে স্যার, এটা করতে করা যাবে, একটু সময় লাগবে। এই যে আমরা আমরা অবজার্ভ টাইমকে আবার অবজার্ভ টাইম না, আমরা নর্মাল টাইমকে বেসিক টাইমও বলি। গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক সময় নর্মাল টাইমকে কি বলে? বেসিক টাইম। বেসিক টাইম। হুম। তাহলে অবজার্ভ টাইম মাল্টিপ্লাইড বাই পারফরমেন্স রেটিং, এই 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 মূলত এই ফর্মুলাগুলি আমরা ইউজ করতেছি। প্রথমে এসএমবি কিভাবে ক্যালকুলেট করি? এসএমবি ক্যালকুলেট করি বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। একটু আগে আপনারা যেটা করলেন 20% কিভাবে ক্যালকুলেট করছেন? বেসিক টাইমের 20%, তাই না? নর্মাল টাইমের। আর বেসিক টাইম কিভাবে ক্যালকুলেট করি? অবজার্ভ টাইম মাল্টিপ্লাইড বাই পারফরমেন্স রেটিং। আর অবজার্ভ টাইম কিভাবে, মানে এটা ওই যে রিভার্স স্কেজুয়ালিং এর মতো। একটু আগে একটা দুইটা বললাম না? একটা হলো রিভার্স স্কেজুয়ালিং আর একটা হলো ফরওয়ার্ড স্কেজুয়ালিং। এতক্ষণ আমরা যেটা শিখলাম এটা হচ্ছে ফরওয়ার্ড স্কেজুয়ালিং, শুরু থেকে শেষ। আর যদি উল্টো ভাবে করেন তাহলে এসএমবি মানে কি এটা? এসএমবি কিসের উপর বেস করে? এই যে নর্মাল টাইম অথবা বেসিক টাইমের উপরে। তাহলে বেসিক টাইম কিভাবে ক্যালকুলেট করে? এভাবে। এবার এই অবজার্ভ টাইম কিভাবে ক্যালকুলেট করে? অবজার্ভ টাইম ক্যালকুলেট করে টোটাল সাইকেল টাইম ডিভাইড বাই নাম্বার অফ সাইকেলস। মানে টোটাল, এই যে আমরা যেটা করলাম এখানে, টোটাল সাইকেল টাইম ইজ 10.35, এবং ডিভাইডেড বাই নাম্বার অফ সাইকেলস, 9 সাইকেল, 1 2 3 4 5 6 7 8 9 সাইকেলস, 9 সাইকেলস। সো এবার অ্যালাউন্স বলতে কি বোঝানো হয়? বান্ডেল অ্যালাউন্স, মেশিন অ্যালাউন্স, পার্সোনাল অ্যালাউন্স, এটসেট্রা। এন্ড অ্যালাউন্সটা সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এবং এটা কি, এটাকে বেসিক আইডিয়া অফ এসএমবি বলে। হোয়াট ইজ এসএমবি? আপনাকে যদি এখন আমি বলি হোয়াট ইজ এসএমবি, উত্তর কি দিবেন বলেন তো? হোয়াট ইজ এসএমবি? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। স্ট্যান্ডার্ড মিনিট বলতে আসলে কি জিনিস? প্রত্যেকে বলেন এটা দেখি স্যার, শুনি। এটা স্যার হচ্ছে একটা প্রোডাক্টের এসএমবি বের করতে হলে এটার না, জিনিসটা কি, জিনিসটা কি সেটা বলেন। এই জিনিসটা কি?
এসএমবি জিনিসটা কি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রোডাক্টের প্রতি মিনিটে বা একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে কত পিস মাল প্রোডাকশন করা সম্ভব প্রতি, না না না, এসএমবি মানে হচ্ছে একটা এক মিনিটে। প্রোডাক্ট তৈরি করতে কত মিনিট সময় লাগবে। এসএমবি কি বলেন? একটা প্রোডাক্ট এক, তৈরি করতে কত মিনিট সময় লাগে? গুড, সেটার নাম এসএমবি। এটা আগে, এবার হাসিবা কোন বলেন এসএমবি মানে কি? হাসিবা কোন? স্যার এসএমটি মাত্র তো বললো স্যার, এই একটা প্রোডাক্ট তৈরি করতে মানে টোটাল টাইমটা স্যার, প্রোডাক্ট লাইনটা একদম শুরু থেকে মানে ধাপ ধাপ যতগুলা ধাপ শেষ মানে কমপ্লিট করা স্যার, মানে একদম শেষ পর্যন্ত স্যার। শেষ পর্যন্ত যদি না স্যার হয়, যদি আমরা শুধু কলারের কথা বলি, তখন কি হবে? একটু আগে তো উদাহরণ তাহলে দিলাম তো স্যার, কলারের। তাহলে তো মানে হবে না স্যার, মানে এটা তো স্ট্যান্ডার্ড ইয়েটা মেনটেন করতে হবে স্যার। হ্যাঁ, ওটা বলেন হবে মিস্টার কলারের ইমরান, কি এসএমবি, বলেন? ওটা হবে হুম, কলারের এসএমবি স্যার। কলাম স্যার এসএমবি হবে, হবে না কেন? ওটা ওটা হবে। কলারের আমি এসে এসএমবি যদি হলো। আমি যদি জানতে চাই যে আমার কলারে কত সময় লাগে, কলার করতে কত সময় লাগবে, তাহলে আমার সেটা হবে না। এটা তো একটা এসএমবি মানে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এরপর বলতে হবে যে ফর এ প্রোডাক্ট, একটা প্রোডাক্টের জন্য, নাকি ফর কাটিং, এইটাকে কি বলে, স্লিপ, হাতা কাটতে জি। কত সময় লাগে সেটা, নাকি কলার কাটতে কত সময় লাগে সেটা, আপনি এসএমবি মানে হলো স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এখন সেই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হতে পারে যে কোনো একটা অপারেশন, কলার হতে পারে, বডি হতে পারে, হাত হাত স্লিপ হতে পারে। কাজেই আমরা সাধারণত বলি যে একটা প্রোডাক্ট তৈরি করতে কত সময় লাগবে, ঠিক আছে। কিন্তু সেটাও কি শুধু গার্মেন্টস ফ্লোরে কত সময় লাগে, মানে আমরা টেক্সটাইলে গার্মেন্টস ফ্লোরে যে বিষয়টা শিখি, সেটা হলো ওই যে ওই গার্মেন্টস ফ্লোরে একটা প্রোডাক্ট তৈরি করতে কত সময় লাগে ফ্রম বিগিনিং টু এন্ড। তাহলে একটা স্টপ ওয়াচ দিয়ে রাখতে হয়। এই এসএমবি করতে কি দরকার হয়? স্টপ ওয়াচ দেয়া থাকে, যে শুরু করলো এবং শেষ করতে ঠিক কত মিনিট লাগলো, স্টপ। আপনাদের ফ্যাক্টরিতে স্টপ ওয়াচ ইউজ হয়, কেন ইউজ মানে কি হয়? স্যার, এটা পার্ট বাই পার্ট নিচে সবগুলোর মানে টাইমটা মেনটেন, টাইমটা ধারণ করা হয় স্যার। পার্ট বাই পার্ট, যদি আপনি পার্টের যদি এসএমবি জানতে চান, তাহলে দরকার আছে। কারণ কি পার্টেরটা জানা দরকার আছে কেন? যে আপনার কোনো পার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা। টাইম স্যার স্টাডি যখন অ্যানালিস্ট যে কোনো থাকে। প্রোডাকশন স্যার, হ্যাঁ, যখন কোনো প্রোডাকশন আশানুরূপ মানে প্রোডাকশন বের না হয়, লাইন থেকে প্রোডাকশন বের না হয়, ধরেন গে কাটিং সুইং সব জায়গা থেকে মাল দিচ্ছে, কাটিং দিচ্ছে সুইং এর থেকে মানে মালটা মানে এসে ফিনিশিং এ যাচ্ছে না, তাই না? ওই সময় স্যার মানে দেখে যে কোন জায়গায় সমস্যা, এই যে সময় স্যার স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুটা ওই জায়গায় ব্যবহার করা হয়, যে আসলে কোন অপারেটরটা দুর্বল কাজ করতেছে মিনিটে, আসলে আমার তার টার্গেট এত, সে কত দিচ্ছে, ওই জন্য স্যার স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু ওই জায়গায় ইউজ করা হয়। ওই জায়গায় ইউজ হয় না, ওটাকে বলে বটল নেক। ওটাকে বলা হয় কি, বটল নেক। আর স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু ক্যালকুলেট করা হয় যে একটা প্রোডাক্ট অথবা একটা প্রোডাক্টের পার্ট তৈরি করতে কত সময় লাগে। তারপর পরে সেই সময় কেন করতে পারলো না, সেটাকে বলা হয় কন্ট্রোলিং। কি বলে, আমরা কি এখন কি পড়ে আসলাম? এখন আমরা পড়ে আসলাম প্রোডাকশন প্ল্যানিং। প্রোডাকশন প্ল্যানিং এর মধ্যে তিনটা কম্পোনেন্ট পড়লাম। একটা প্রি প্রোডাকশন, আর একটা হলো প্রোডাকশন টাইম, আর একটা হলো প্রোডাকশন কন্ট্রোল টাইম। ওই কন্ট্রোল টাইম, আপনার যদি একটা একটা অপারেশনস এর স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু জানা থাকে, আর ওই অপারেটর যদি ওই সময়ের মধ্যে কাজটা না করতে পারে, খুব এক্সেস সময় নিয়ে ফেলে, তখন আপনি কন্ট্রোল করার জন্য এটা ইউজ করতে পারেন, যে আপনার কোথাও সমস্যা আছে। কন্ট্রোল করা আবার কি, যে তাকে পানিশমেন্ট দেয় না। কন্ট্রোল করা হলো যে প্রবলেম ফাইন্ড আউট করা, হোয়াট ইজ দ্য প্রবলেম। এমন হতে পারে সে অসুস্থ, এমন হতে পারে সে আপনার অন্য কোনো কারণে অ্যাবসেন্ট মাইন্ডেড,
এমন হতে পারে, এ কারণে আপনাদের ইন্ডাস্ট্রিতে দেখবেন এখন সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য আইন আইন আছে যে সাইকোলজিস্ট রাখতে হবে, যে কি কারণে আমার প্রোডাকশনটা ঠিক মতো সে করতে পারলো না, এসএমবির মধ্যে পারলো না, সেটা কি একটা পার্টের জন্য। তবে এখানে আমরা একটা গার্মেন্টস অর্ডার নিয়ে আসি, গার্মেন্টস অর্ডার নিয়ে এসে প্রথমে ধরেন 5,000 ইউনিটের নিয়ে আসি, তাহলে একটা ইউনিট করতে কত সময় লাগবে সেটাকে বলা হয় এসএমবি। মিস্টার রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, কামাল পাশা, স্যার বলেন এসএমবি কাকে বলে, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু অথবা এসএমবি কাকে বলে? স্ট্যান্ডার্ড অ্যাসেম্বলি মিনিট হলো স্যার একটা প্রসেস করতে কত টাইম লাগে, কত টাইম লাগে? একটা প্রসেস এটাই না হলো বলে স্যার আমরা একটা স্ট্যান্ডার্ড মিনিট প্রোডাক্ট ভ্যালু। বলি, একটা প্রোডাক্ট তৈরি করতে আমার কত সময় একটা লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা জি একটা স্যার। এসএমবির আইডিয়া পেলাম। এরপর কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা আমি দেখলাম, অবজার্ভ করতে হবে। অবজার্ভ করার পরে তারপরে আপনার সেটাকে নর্মাল টাইমে করতে হবে। ইন আ ফ্যাক্টরি দ্য টোটাল সাইকেল টাইম ইজ 20 মিনিটস, দ্য নাম্বার অফ সাইকেল ইজ 5, পারফরমেন্স রেটিং 80%, মেশিন অ্যালাউন্স 10%, আদার অ্যালাউন্স 10%, হোয়াট ইজ দ্য এসএমবি? এটা করেন, এটা করেন। প্রথমে প্রথমে আমাকে বলেন একজনে, যে এই যে টোটাল সাইকেল টাইম 20 বলতে কি বোঝায়? টোটাল সাইকেল টাইম বলতে কি বোঝানো হয় বলেন তো একজন একজন করে। টোটাল সাইকেল টাইম 20 মানে স্যার, 20 মানে 20 বার স্যার এইটা করা, মানে অবজারভেশন। না 20 বার না, স্যার আমার মতে স্যার এটা 20টা প্রোডাক্ট স্যার বলবো আমি স্যার না 20টা না প্রোডাক্টই না না, বলবো স্যার। 20টা 20 প্রোডাক্ট না। পিস। না না আপনি স্যার, এটা কি 20 বার, এই 20 বার এই নাম্বার অবজারভেশন? অফ সাইকেল ইজ 5, এটা কি নাম্বার অফ সাইকেল কত? 5। নাম্বার 5। অফ সাইকেল ইজ 5, তাহলে স্যার তাহলে 5 টাইম স্যার, 5 বার এটা ফাইভ করছেন, 5 টাইমস টাইম। করা। 5 বার, জি। 5 বার করছেন, 5 বার। কয়বার করছেন? 5 ফাইভ বার। টাইম স্যার, 5 বার। আপনি একটা স্টপ ওয়াচ নিয়ে বসলেন, স্টপ ওয়াচ নিয়ে বসার পরে একটা প্রোডাকশন ফ্লোরে গেলেন, প্রোডাকশন ফ্লোরে গিয়ে তারপর হলে স্টপ ওয়াচ দিয়ে দেখলেন যে প্রোডাকশন শুরু থেকে প্রোডাকশন শেষে যেতে কত মিনিট লাগে। প্রথমবার দেখলেন হচ্ছে 4 মিনিট, ঠিক আছে? তারপর দ্বিতীয়বার আবার শুরু করাইলেন ওই একই প্রোডাকশন লাইনে, ঠিক আছে? দেখলেন 4 মিনিট। তৃতীয়বার আবার আবার স্টপ ওয়াচ দিয়ে দেখলেন তৃতীয়বারও 4 মিনিট লাগছে। চতুর্থবার আবার স্টপ ওয়াচ করলেন, শুরু থেকে শেষ হতে কত মিনিট লাগে, 4 মিনিট লাগলে। পঞ্চমবার করলেন, এই নাম্বার অফ সাইকেল মানে কি এই সরি, আপনার সম্ভবত কথা শুনতে পাননি নাকি? জি স্যার, জি স্যার, শুনতে পারিনি স্যার। ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তাহলে কি বুঝলেন? আপনার প্রথমবার 4 মিনিট লাগলো, দ্বিতীয়বার 4 মিনিট, তৃতীয়বার 4 মিনিট, চতুর্থবার 4 মিনিট, পঞ্চমবার 4 মিনিট। টোটাল সাইকেল কত হলো? 5। আর এই সাইকেল পাঁচটা স্যার। 5, 5 মানে 5টা, ঠিকই আছে। এখন এই সাইকেল টাইম যদি 5 হয়, আর টোটাল এই ফাইভের যোগ করলে, এই 4 4 4 যোগ করলে কত হবে? 20 স্যার। 20 হবে। এইটাই হলো টোটাল সাইকেল টাইম। তাহলে টোটাল সাইকেল টাইম বুঝছেন কিনা এখানে? জি স্যার।
এই যে 5 বার নিলেন, 4 মিনিট 4 মিনিট 4 মিনিট করে, এটাই হলো আমার 20 মিনিটস টোটাল সাইকেল টাইম। তাহলে 20 ডিভাইড বাই 5, তাহলে এটা হবে না অবজার্ভ টাইম? 4 মিনিট স্যার। 4 মিনিটস অবজার্ভ টাইম হবে। এই যে দেখেন এইটাই করছে। জি স্যার। টোটাল সাইকেল টাইম 20 মিনিটস, নাম্বার অফ সাইকেল 5, তাহলে অবজার্ভ টাইম 20 ডিভাইড বাই 5, 4 মিনিটস। ঠিক আছে। জি স্যার। এরপর বলছে যে অবজার্ভ রেটিং 80%। অবজার্ভ রেটিং যদি 80% হয়, তাহলে 4 এর 80% হবে। 4 এর 80% কত? 3.2 মিনিটস। এটাকে বলা হয় বেসিক টাইম, অথবা এটাকে আমরা একটু আগে কি বলছি, নর্মাল টাইম। এটাকে বেসিক টাইমও বলে, নর্মাল টাইমও বলে। 3.2 মিনিটস, 80%, এখানে লেখা আছে। পারফরমেন্স রেটিং ইজ 80%, তার মানে 4 মিনিটস এর 80%। ঠিক আছে, 4 মিনিটস এর 80%, 3.2 মিনিটস। এবার বলা আছে যে মেশিন অ্যালাউন্স, মানে অ্যালাউন্স শুধু মেশিনের কথা বলছে, মেশিন অ্যালাউন্স এন্ড আদার অ্যালাউন্স 10%। তাহলে টোটাল অ্যালাউন্স কত? মেশিন অ্যালাউন্স 10% এন্ড আদার অ্যালাউন্স 10%, তাহলে টোটাল অ্যালাউন্স 20%। 20% স্যার। 20%। 20%, স্যার তাহলে এই, টোটাল 20%, স্যার। তাহলে 3.2 এর সাথে 20% অ্যাড করলে কত হবে? এই 3.2 মাল্টিপ্লাইড বাই 20% ইকুয়ালস 0.64% মিনিটস। তাহলে 3.2 প্লাস 0.64 ইকুয়ালস 3.84 মিনিটস। তাহলে এই প্রোডাক্ট তৈরি করতে আপনার কত মিনিট লাগবে? আমরা এখন যে অর্ডার, যে প্রোডাক্টের কথা বললাম, সেই প্রোডাক্ট তৈরি করতে কত সময় লাগবে? 3.84 মিনিট, 3.84 প্রায় প্রায় 4 মিনিট স্যার। 3.8 মিনিট। এইটা কি এসএমবি বলে? এখন বুঝছেন কিনা এসএমবি কি? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। এখন এই এসএমবি ক্যালকুলেট করে কি করতে হয়? এসএমবি ক্যালকুলেট করে আপনার কস্ট অফ মেকিং ক্যালকুলেট করে। এটা আপনারা প্রথমে, আমরা যখন একটা অর্ডারের কষ্ট, অর্ডার শিট শো করেছিলাম, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে কস্টিং, ওটা 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 গেল কই? আমরা যে একটা কোম্পানির কস্টিং দেখিয়েছিলাম, এই যে আসেন, এটা এটা এইখানে দেখি। হুম, ওটা হয়ে গেল। আপনাদের ওখানে যে একটা আমরা একটা কোম্পানির কস্ট শিট দেখিয়েছিলাম, সেটা মনে আছে কিনা? সেখানে বলেছিলাম যে কস্ট অফ মেকিং, সিএম কিভাবে ক্যালকুলেট করে। সিএম কিভাবে ক্যালকুলেট করে? সিএমটা আছে স্যার। সিএম ক্যালকুলেট করে, খুঁজে পাচ্ছি না। এটা তো আপনাদের এখানেই থাকার কথা ছিল। সিএম কিভাবে ক্যালকুলেট করে? এই যে এসএমবি টাইমস কস্ট পার মিনিট, একটা ফ্যাক্টরিতে পার মিনিট খরচ কত হয় সেটা দিয়ে মাল্টিপ্লাই করে। যেমন এখানে বলছে এ প্রোডাকশন ফ্যাক্টরি রানস ফর 10 আওয়ার্স এভরি ডে অ্যান্ড প্রোডাক্ট হ্যাজ স্ট্যান্ডার্ড টাইম 20 মিনিটস। একটা প্রোডাক্ট তৈরি করতে 25 মিনিট লাগে। অ্যান্ড ইফ অ্যান কস্ট পার মিনিট, if and the cost per minute is $2, what is the cost of making of the product? একটা প্রোডাক্ট তৈরি করতে কত সময় লাগে? 25 মিনিট লাগে। 25 মিনিট আর স্যার। ওই ফ্যাক্টরি কস্ট, এখন ফ্যাক্টরি কস্ট এখানে এই যে আপনার এই শব্দটা
এগুলি তো আপনাদের শোনার কথা, সিপিএম, কস্ট পার মিনিট, স্যার এগুলি টেক্সটাইলের আপনার কাছ লোকদের কাছ থেকে এইসব শব্দ নেয়া। এই যে কস্ট পার মিনিট, কিন্তু প্রত্যেক ফ্যাক্টরিতে এই শব্দটা ইউজ হয়, সিপিএম। জি স্যার। ওই ফ্যাক্টরিতে পার মিনিটে খরচ কত, এটা সব সব ফ্যাক্টরি হিসাব করে। এবং পার মিনিটে খরচ কত এটা কিভাবে ক্যালকুলেট করে? ক্যালকুলেট হচ্ছে আপনার ওই যে আপনার ফিক্সড টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট এগুলো দিয়ে ফিক্সড স্যার। সব কিছু যোগ করার পরে বলে যে তাদের পার মিনিট খরচ 2 টাকা বা 1 টাকা বা 3 টাকা বা 5 টাকা বা 50 পয়সা বা 20 পয়সা, যেটাই বলো। এখানে আমরা ধরে নিলাম যে কস্ট পার মিনিট ইজ $2। আর যদি একটা প্রোডাক্ট তৈরি করতে সময় লাগে আমার 25 মিনিট, তাহলে আমার ফ্যাক্টরির এই কস্ট অফ মেকিং কত হবে পার ইউনিট? একটা 50। প্রোডাক্ট তৈরি 50 হবে, তাই না? 50 এখানে ঠিক আছে তো, এটা এটা বুঝতে কোনো সমস্যা নেই তো আগেরটা। না স্যার। এই কস্ট কস্ট অফ মেকিং $50। এবার আসেন যে আমাদের এমপ্লয়ি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হয়, যে এবার প্রত্যেক এমপ্লয়ির এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করতে হয়? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুটকে আমরা কনভার্ট করে ফেলবো মিনিটে, এসএমবি দিয়ে। স্ট্যান্ডার্ড টাইম মানে কি? এসএমবি। এখন এই এমপ্লয়ি এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করে? ক্যালকুলেট করতে হয় আউটপুট। আউটপুট, আপনি ধরেন একজন ওয়ার্কার, আপনি আউটপুট তৈরি করলেন 20 ইউনিটস তৈরি করলেন একদিনে। কত ইউনিটস? 20 ইউনিটস। এবং একটা ইউনিট তৈরি করতে আপনার সময় লাগছে কত? 25 মিনিটস। তাহলে এই আউটপুট 20 মিনিটস যদি আপনি মাল্টিপ্লাই করেন 25 মিনিটস দিয়ে, 20 ইউনিটস যদি মাল্টিপ্লাই করেন 25 মিনিটস দিয়ে, তাহলে কি আপনি পাবেন না যে আপনার 20টা প্রোডাক্ট তৈরি করতে কত মিনিট লাগলো? পাবেন নাকি পাবেন না? জি স্যার, পাবো তো। এরপর হলো যে এটাকে আপনি ডিভাইড করে দিবেন, আপনি কয় ঘন্টা অফিসে ছিলেন, কয় ঘন্টা কাজ ছিল, বলছে যে 10 আওয়ার্স। 10 আওয়ার্স অফিস ডে, ডেইলি ওয়ার্কিং আওয়ার কত? 10 আওয়ার্স। মানে কি? মানে 10 ঘন্টা তো আপনার অফিস থাকতে হয় এই 20 ইউনিট তৈরি করতে, থাকতে হয় না? জি স্যার। এই 10 ঘন্টা দিয়ে ডিভাইড করে দিবেন। এখন আপনি এইটাকে বললেন মিনিট, আউটপুট মিনিটে করলেন, আর এই 10 ঘন্টাকে তাহলে কি মিনিটে তৈরি করবেন না, কনভার্ট করবেন না? 10 ঘন্টাকে তাই তো করতে মিনিটে হবে তৈরি করা স্যার। কিভাবে বলেন তো? 10 10 ইন্টু মাল্টিপ্লাইড বাই 60। 60। স্যার 10 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিটস, তাহলে 10 মাল্টিপ্লাইড বাই 600 সিক্সটি। মিনিট। 60, তাহলে জি স্যার। এমপ্লয়ি এফিসিয়েন্সি, আপনার এফিসিয়েন্সি রেট কত হবে বলেন তো এবার? টোটাল আউটপুট ভাগ টোয়েন্টি হচ্ছে ফাইভ 20 ইউনিটস। 25। আউটপুট 20 ইউনিটস। 20 ইউনিটস তৈরি করতে এবার এবার একটু পড়ি। লেট আ ফ্যাক্টরি রানস ফর 10 আওয়ার্স এভরি ডে, the product has 25 minutes assembly. An employee produced 20 units in a day. Employee produced 20 units in a day. What is the efficiency of the employee for that particular day? ওই ওই এমপ্লয়ির এফিসিয়েন্সি রেট কত? So how will you calculate employee efficiency? 25 multiplied by 20 ইউনিটস। আপনি 20 ইউনিট করছেন, এক ইউনিট তৈরি করতে লাগে 25 মিনিট, তাহলে 20 টাইমস 25। এবার ডিভাইড করবেন কি দিয়ে বলেন তো মিস্টার আলিফ? 60 ইন্টু দেব 10 ইন্টু দিবেন কি দিয়ে? 10। গুড। তাহলে দিয়ে আপনার তারপরে ভাগ করব। এমপ্লয়ি এফিসিয়েন্সি কত দেখেন? এই 20 ইউনিটস করতে আপনার করতে সময় লাগবে 20 ইউনিটস, 25 মিনিটস একটা করতে লাগে।
তাহলে যেটা হয় ডিভাইড বাই 10 আওয়ার্স কে মাল্টিপ্লাই করবেন 60 মিনিটস দিয়ে, তাহলে এমপ্লয়ি এফিসিয়েন্সি কত হবে? 83%। 83%, স্যার। 83.33%। 500/600। জি স্যার, 500/600। তাহলে এমপ্লয়ি এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করে ফ্যাক্টরিতে, বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। এবার প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি, তাহলে আপনি প্রোডাকশন লাইন কতটা আপনার পারফেক্ট, এটা আবার কি এমপ্লয়ি এফিসিয়েন্সি জানা লাগবে। তার মানে কি আপনাকে প্রথমে জানতে হবে এসএমবি। এসএমবি যদি জানেন তাহলে আপনি কি ক্যালকুলেট করতে পারতেছেন? এমপ্লয়ি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবেন। এখন এসএমবি এবং এমপ্লয়ি এফিসিয়েন্সি যদি জানা থাকে তাহলে প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি জানতে পারবেন। প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি কিভাবে জানবেন? প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি, সাপোজ an assembly line has 40 people working। এবার কি এইটা কি এইটা কয়জনের জন্য? একজনের জন্য দিলেন এমপ্লয়ি। এবার কি ওই লাইনে, প্রোডাকশন লাইনে 40 জন লোক কাজ করে, তাহলে 40 জন একটা একসাথে করলে কি হবে? প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি হবে। বুঝতে কোনো সমস্যা আছে? 500 × 40। চল না, ওইখানে যায় না, মানে ধারণা নেন আর কি। একজনেরটাই যদি যেটা লাগবে আর তাহলে ওই প্রোডাকশন লাইনে যদি 40 জন থাকে, তাহলে 40 জনেরটা যদি একসাথে করেন তাহলে তাহলে হবে ওইখানে লাইন বলবে কথা। এফিসিয়েন্সি। সেটা বুঝছেন কিনা? জি স্যার। এখন এটা কিভাবে করবেন? এটা করবেন যে এই 40 জন লোকে, এই ওয়ার্কিং আওয়ার এখানে বলছে 8 আওয়ার্স, এবং প্রোডাকশন করছে এবার কি 40 জন প্রোডাকশন করছে 160 ইউনিটস। আগে কি, আগেটা ছিল একজনে করছিল 20 ইউনিট। এবার কি করছে, এবার বলছে 40 জনে করছে 160 ইউনিট, মানে একটা প্রোডাকশন লাইনের আউটপুট। প্রোডাকশন লাইনের আউটপুট কত ডেইলি? 160। 160। এবং ওই যে প্রোডাক্ট, এবার কি আগের প্রোডাক্ট না, এবার নতুন যে প্রোডাক্ট তৈরি করছে সেটার এসএমবি হচ্ছে 44.25 মিনিটস। কত? 44.25 মিনিটস। তাহলে ফোর্টি ফোর আউটপুট কি পয়েন্ট হবে? টু ফাইভ মিনিটস 160 মাল্টিপ্লাইড বাই 44.25। ঠিক আছে? জি আর স্যার। ডিভাইড করবেন কি দিয়ে? এবার কি আগে ছিল একজন, এবার কি 8 আওয়ার্স মাল্টিপ্লাইড বাই 60, মাল্টিপ্লাইড বাই কত লোক? আগে কি একজন ছিল, এক দিয়ে মাল্টিপ্লাই করা লাগে না, কারণ কোনো কিছু এক দিয়ে মাল্টিপ্লাই করলে একই ওইটাই হয় যেটা থাকে, তাই না? জি স্যার। এবার কি, এবার আপনার 40 জন লোক ছিল, তাহলে তার মানে কি 40 × 8 × 60। এখন বলেন তো স্যার এটার হোয়াট সেক্ষেত্রে ইজ তো দা, 18%। কত হয়? লাইন এফিসিয়েন্সি স্যার 18%। 18%। কিভাবে করলেন এটা? 160 মাল্টিপ্লাইড বাই 44.25 কত হয়? স্যার 160। হুম, 18% হতে পারে, কারণ এটা তো একটা এক্সাম্পল। এটা অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে এরকম হবে না। যাই হোক, এটা কি আমরা একটা এক্সাম্পল দিলাম। 160 মাল্টিপ্লাইড বাই ফোরটি ফোর না পয়েন্ট টু স্যার, ফাইভ 24.25 ডিভাইডেড বাই, গুণন হচ্ছে স্যার 160। 160 ভাগ হচ্ছে 8 আওয়ার্স। এই যে এটা 37%, আপনার 18% হলো কেন? 8 গুণন, স্যার একটু যাচ্ছি, 8 গুণন স্যার 60। তো হয়, এই সবাই করেন সবাই, কারণ কি আপনার মার্চেন্ডাইজের হলে এটা সবারই জানতে হবে। মিলে নেই।
36.87% আছে। 30 মানে 37 কি হচ্ছে না? 36.875 আসছে, 37% স্যার, ঠিক আছে। জি স্যার, জি স্যার, 37%। 37%, অলরাইট। জি স্যার। এবার তাহলে প্রোডাকশন আপনি প্রথমে কি এসএমবি ক্যালকুলেট করলেন, এসএমবি ক্যালকুলেট করার পরে এমপ্লয়ি এফিসিয়েন্সি করলেন, এমপ্লয়ি এফিসিয়েন্সির পর প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি করলেন, প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি করার পরে এবার কি লাইন ক্যাপাসিটি। এবার আমরা করব কি লাইন ক্যাপাসিটি কিভাবে নির্ধারণ করা হয়। এবার কি আমার ওই লাইন এফিসিয়েন্সি লাগবে। লাইন ক্যাপাসিটি কি, যে আপনার কত ঘন্টা ফ্যাক্টরি চলে, অথবা কত, যদি আপনার শিফটিং হয়, শিফটিং আওয়ার কত, এই ঘন্টাকে কনভার্ট করে ফেলবো আমরা কততে, মিনিটে। এবং নাম্বার অফ মেশিন ইন লাইন, কত মেশিন আপনার একটা লাইনে আছে, কারণ কি আপনার প্রত্যেক মেশিন মানে প্রত্যেক এমপ্লয়ি, এটার সব এমপ্লয়ি 100% এমপ্লয়ি আপনার প্রত্যেকদিন উপস্থিত থাকে না, কিছু অ্যাবসেন্স থাকে, সেই অ্যাবসেন্স মাইনাস করে দিবেন। মাইনাস করে দিয়ে লাইন এফিসিয়েন্সি, আপনাকে কিন্তু লাইন এফিসিয়েন্সি আগে দেখাচ্ছি কিভাবে করতে হবে, লাইন এফিসিয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করবেন। এইটা হলো আউটপুট। এই আউটপুট, এখন এটা আউটপুট মানে কি, আপনার টোটাল মিনিটস, কত মিনিটস এভেইলেবল আপনার ফ্যাক্টরি, এই লাইন এফিসিয়েন্সি কনসিডার করে, অ্যাবসেন্স রেট কনসিডার করে, একটা প্রোডাকশন লাইনে কি পরিমাণ মিনিট অ্যাকচুয়ালি কাজ হয়, যেটাকে ভ্যালু অ্যাডেড টাইমও বলে, কি বলে, ভ্যালু অ্যাডেড টাইম। এটাকে ভ্যালু অ্যাডেড টাইম বলে, মানে কত মিনিট, আমরা মিনিটে কনভার্ট করে ফেলছি। 8 ঘন্টা, একে মিনিটে করলাম। এবং নাম্বার অফ মেশিন ইন লাইন মানে হলো কত ওয়ার্কার আছে, কত, 40 পিপল এর আগে বলছি না, এই যে 40 পিপল, মানে কি 40 মেশিন লাগে না 40 পিপলের জন্য, গার্মেন্টস এর তো, এখানে সুইং মেশিনের কথা বলছে, ঠিক আছে। তাহলে আপনার এখানে কি প্রথমে মেশিন মানে হচ্ছে কত লোক, 40টা মেশিন আছে, এবং একটা শিফটে 8 ঘন্টা চলে, 8 ঘন্টাকে মিনিটে কনভার্ট করে ফেললাম। এরপরে এই এই এদের মধ্যে কিছু অ্যাবসেন্স রেট থাকবে, ধরেন 10%, মাইনাস করে দেবেন, এইটা 10%, এইখানে যেটা হবে সেটা 10% মাইনাস করে দেবেন অ্যাবসেন্স। এরপর লাইন এফিসিয়েন্সি, ওই যে লাইনের আউটপুট ইনপুট দিয়ে ভাগ করবেন এফিসিয়েন্সি, এটাকে আপনি ভাগ করে দিবেন হচ্ছে এসএমবি দিয়ে, একটা প্রোডাক্ট তৈরি করতে কত সময় লাগে, তাহলে এই লাইন থেকে কত প্রোডাক্ট পাবেন দিন শেষে সেটা জানতে পারবেন। এখন সাপোজ এই আপনারা অন্য কথা বলতে চান না, এখন এদিকে আসেন। এবার আসেন, সাপোজ ইন অবন্তী ফ্যাশনস a sewing line is running for producing full sleeve shirt SMB 25 with 30 machines at 8 hours working day, where sewing lines efficiency is 60% and worker absence percent is 5%. What is the line capacity? লাইন ক্যাপাসিটি মানে কি, ওই প্রোডাকশন লাইন থেকে আসলে আপনি কত ইউনিট প্রোডাক্ট পাবেন দিন শেষে, সেটাকে বলা হয় লাইন ক্যাপাসিটি। এখন লাইন ক্যাপাসিটি কিভাবে করবেন, যে আপনার 30 জন ওয়ার্কার আছে, একজন ওয়ার্কার 8 ঘন্টা করে কাজ করে, এই 8 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিটস, তাহলে এইটাকেই ভ্যালু অ্যাডেড টাইম, এটাকে একসাথে বলা হয় ভ্যালু অ্যাডেড টাইম। এখন এই এমপ্লয়িরা সব, এই 30 জন এমপ্লয়ির মধ্যে 5% এমপ্লয়ি অ্যাবসেন্স থাকে, এই মাইনাস করে দেবেন 5%। এবং আপনার ফ্যাক্টরি প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি 60%,
এই মাল্টিপ্লাই করে দিবেন 60% দিয়ে, তারপর এই এসএমবি 25, তাহলে এই টোটাল রেজাল্টকে ডিভাইড করে দিবেন 25%। তাহলে আপনি এক্সপেক্ট করতেছেন আপনার এট দি এন্ড অফ দি ডে আপনার যে প্রোডাকশন লাইন আছে সেখান থেকে 328 পিস প্রোডাক্ট পাবেন, 328 পিস প্রোডাক্ট পাবেন। এখন আপনি লাইন ক্যাপাসিটি যদি জানেন, এবার যদি আপনার 10টা প্রোডাকশন লাইন থাকে তাহলে ওই ফ্যাক্টরি থেকে কত আউটপুট পাবেন বলেন তো? একটা লাইন থেকে আপনি 328 পিস পান, তাহলে 10টা লাইন থেকে কত পিস পাবেন? 3280 পিস। বুঝছেন? এইটা এখানে ক্যালকুলেট করছে এই যে ফ্যাক্টরি ক্যাপাসিটি। ফ্যাক্টরি ক্যাপাসিটি কি এবার কি নাম্বার অফ লাইন, তার মানে কি 10টা লাইন, একটু আগে মাল্টিপ্লাই কিন্তু আপনি করে ফেলছেন, জি স্যার। 10টা প্রোডাকশন লাইন আছে, এই নাম্বার অফ লাইন শুধু অ্যাড হয়েছে, ফ্যাক্টরি ক্যাপাসিটি অ্যাড করা হচ্ছে নাম্বার অফ লাইন, স্যার এরপর এখানে নাম্বার অফ 2280 দেখাচ্ছে কেন স্যার এখানে? কোনটা স্যার 2280? এখানে এই যে ফ্যাক্টরি এফিসিয়েন্সি, এখানে ওই ইনফরমেশন এখানে আবার করে ইনফরমেশন এক দিচ্ছে। না, আলাদা। ওকে স্যার। এখানে এই যে এফিসিয়েন্সি 40%। হুম, বুঝতে পারছি। সো আপনার এবার লাইন দিয়ে মাল্টিপ্লাই করলে আর সবকিছুই একই, তাহলে ফ্যাক্টরি ক্যাপাসিটি জানতে পারবেন। তাহলে এখন এখন একজন মার্চেন্ডাইজার কি জানতে হবে না যে হোয়াট ইজ দ্য ফ্যাক্টরি ক্যাপাসিটি, হোয়াট ইজ দ্য লাইন ক্যাপাসিটি, হোয়াট ইজ এমপ্লয়ি এফিসিয়েন্সি, হোয়াট ইজ প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি? প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি ক্যালকুলেট না করতে পারলে কিন্তু আপনি এই ফ্যাক্টরি ক্যাপাসিটি ক্যালকুলেট করতে পারতেছেন না। ঠিক আছে? জি স্যার। So this is how you can calculate the factory capacity, but it is important to know what is স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, বিকজ এগুলো সবই কি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুর উপরে বেস করে করা। এরপর আপনি আপনি আরোপ করতে পারেন যে কত লাইন লাগবে আপনার, প্রোডাকশন লাইন কয়টা লাগবে আপনার ফ্যাক্টরি। অনেক সময় কি লাইন ব্যালান্সিং করতে হয় না, নতুন লাইন অ্যাড করতে হয়, অথবা একটা লাইন বন্ধ করে দিবেন কিনা। যে একটা লাইন যদি চলে তাহলে আপনার তো প্রোডাকশন কস্ট বেশি হয়, আপনার টাইম আছে, আপনাদের এমপ্লয়ীদের তো মাসেই বেতন দিতে হবে, কাজেই আপনি প্রোডাকশন লাইন বাড়াবেন না কমাবেন, কয়টা লাইন হলে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রোডাক্ট শিপ করতে পারবেন, সেটাও আপনি এই নাম্বার অফ লাইন্স, আপনার যদি এসএমবি জানা থাকে, আপনার যদি নাম্বার অফ মেশিন ইন লাইন, নাম্বার অফ মেশিন ইন লাইন 1 সেকেন্ড মানে কত ওয়ার্কার আসলে, একজন ওয়ার্কার, যেহেতু এখানে মেশিন বলতে বোঝানো হয়েছে আপনার সুইং মেশিন, গার্মেন্টস ফ্লোর, তার মানে কি একজন সুইং অপারেটর একটা মেশিন। সো নাম্বার অফ মেশিন ইন লাইন, শিফট আওয়ার 60, লাইন এফিসিয়েন্সি ডিভাইড বাই এসএমবি, তাহলে এটা আপনি কি পেলেন? লাইন ক্যাপাসিটি। এখন আপনার সময় আছে 20 দিন, আপনার লিড টাইম কত? 20 দিন। তাহলে 20 দিনে প্রত্যেক দিন যদি আপনি 694 পিস পান, তাহলে 20 দিনে কত পাবেন? 13,880। এখন আপনার অর্ডার অর্ডার প্রোডাক্টের কত, অর্ডার কত? 25,000 ইউনিটস, তাহলে 25,000 প্রোডাক্ট তৈরি করতে হবে 20 দিনে। এবং আপনার 20 দিনে আপনার টোটাল তৈরি হবে 13,000 একটা প্রোডাকশন লাইন থেকে। তাহলে আপনার 2500 পিস দিতে তাহলে কয়টা প্রোডাকশন লাইন লাগবে? 1.8, 1.8 মানে কি? 2 লাইন্স। 1.8 তো আর লাইন হয় না, একটার পরে যদি বাড়াতে যান তাহলে 1.1 হলেও কি করতে হবে? 2 লাইন্সই করতে হবে। নাম্বার অফ লাইন্স রিকোয়ার্ড, তার মানে কি নাম্বার অফ আপনি কয়টা লাইন আপনার লাগবে সেটাও আপনি কি এই লাইন ক্যাপাসিটি, আগে কি আপনার এই লাইন ক্যাপাসিটি, ফ্যাক্টরি ক্যাপাসিটি, লাইন ক্যাপাসিটি যেতে হবে। কাজে এখন আমরা যতটুকু শিখলাম এগুলি সবই কি একটার সাথে একটা রিলেটেড। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। যদি না থাকে তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্ত যা শিখলাম এগুলি সবই পরীক্ষায় থাকবে।
যেমন আজকের যে লেকচার দিলাম এটার উপর একটা প্রশ্ন থাকবে, হাউ টু ক্যালকুলেট এসএমবি। হাউ টু ক্যালকুলেট এসএমবি ক্যালকুলেট করতে আপনার কি অবজার্ভ টাইম লাগবে, নর্মাল টাইম লাগবে, তারপর আপনার স্ট্যান্ডার্ড টাইম পাবেন। স্ট্যান্ডার্ড টাইম মিনস স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু যদি আপনার জানা থাকে তাহলে আপনি এমপ্লয়ি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবেন। স্ট্যান্ডার্ড মিনিট যদি জানা থাকে তাহলে আপনি ফ্যাক্টরি অথবা প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি জানতে পারবেন। প্রোডাকশন লাইন এফিসিয়েন্সি জানা জানা থাকার পরে আপনি প্রোডাকশন লাইন ক্যাপাসিটি, কারণ লাইন ক্যাপাসিটি কিন্তু আপনি এই লাইন এফিসিয়েন্সি ছাড়া পাবেন না, এটা আগে ক্যালকুলেট করতেই হবে। লাইন এফিসিয়েন্সির যদি জানা থাকে তাহলে আপনি লাইন ক্যাপাসিটি পাবেন। লাইন ক্যাপাসিটি জানার পরে আপনি ফ্যাক্টরি ক্যাপাসিটি জানতে পারবেন, অথবা কত লাইন আপনার দরকার সেটাও জানতে পারবেন। যে বলছে কনসিডার দ্যাট আ কোম্পানি হ্যাজ রিসিভড অ্যান অর্ডার উইথ টার্গেট ডেট 20 days from today and order quantity is 25,000, SMB is 6.74 minutes. Consider the following data as input: factory line capacity efficiency 65%. Line runs for 15 machines. Regular shift 8 hours. Calculate the number of lines required to complete the order within the target date. এবার কি আপনি লাইন কয়টা করবেন সেটা। লাইন তাহলে এগুলি আমাদের লাইন ক্যাপাসিটি কিভাবে নির্ধারণ হয় সেটা আমাদের জানাই আছে। আমাদের এই একদিনে একটা লাইন থেকে 694 হবে, তাহলে 20 দিনে হবে আমার যে ফ্যাক্টরি একটা লাইন থেকে 20 দিনে প্রোডাকশন হবে 694 একদিন প্লাস 20 দিন 13,000। তাহলে একটা লাইন থেকে যদি আমার 13,000 হয় তাহলে 25,000-এ কি একটা লাইন দিয়ে হচ্ছে না। 25,000 ডিভাইডেড বাই লাইন ক্যাপাসিটি, তাহলে আমাকে লাইন লাগবে দুইটা। 20 দিনে যদি আপনি সাপ্লাই দিতে যান তাহলে একটা প্রোডাকশন লাইন দিয়ে হবে না, আপনাকে দুইটা প্রোডাকশন লাইন চালু করতে হবে। এখন কথা হচ্ছে যে পরীক্ষায় আসতে পারে যেটা এটা যদি 30 days হয় তাহলে কয়টা প্রোডাকশন লাইন লাগবে। তাহলে এবার মাল্টিপ্লাই দেন, এই 20 কে 30 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে কত ইউনিট তৈরি হবে এক লাইন থেকে, কত হবে? মানে একদিনে একটা প্রোডাকশন লাইন থেকে আপনি পাবেন কত? 694 ইউনিট। তাহলে তিরিশ জি দিনে স্যার। কত পিস পাবেন? 30 দিনে কত পিস পাবেন? 20,820 পিস। 20,820 পিস। তাহলে তার মানে কি এখন আপনার প্রোডাকশন লাইন কয়টা লাগবে? অর্ডার দুইটাই পঁচিশ লাগবে স্যার। হাজার সাপ্লাইতে দুইটা লাগবে, কিন্তু এখানে কথা আছে। কথাটা কি? যে টাইমটা কম লাগবে আপনার দুইটা লাইন করে। দুইটা লাইন, একটা লাইন যদি বাড়ান তাহলে আপনার আরো 20 জন ওয়ার্কার বেশি লাগবে। 20 জন জি ওয়ার্কারের স্যার। পেমেন্ট দিতে হবে না? জি স্যার। তা এখন আপনি সেটা করবেন কি করবেন না? কারণ কি মাত্র আপনার আর অতিরিক্ত দরকার কত? 5,000 নাকি? 5,000 পিস মাল স্যার। 5,000। অনেক সময় যেটা করে হিসাব করে দেখে যে আমার ফ্যাক্টরি রান করতে 5,000 ইউনিট রান করতে কত খরচ হবে। আর এটা যদি আমি ছোট একটা ফ্যাক্টরিতে যারা 5,000 তৈরি করতে পারে তাদের ফ্যাক্টরিতে জি যদি স্যার। দিয়ে দেই, আউটসোর্স করি, তাহলে আমার খরচ বেশি হয় না কম হয়? তাহলে হুম এখানে হুম। কি এখানে বসে আপনি আউটসোর্সিং এর ডিসিশনটা নেন যে আমি ফ্যাক্টরিতে স্যার করব, আউটসোর্সিং লাগবে অথবা এক্সটেনশন লাগবে, যে কোনো এক্সটেনশন দুটো লাগবে, লাগবে। কোনটা করব? যে আমরা 8 আওয়ার্সে থাকবো নাকি 10 আওয়ার্স জি করে স্যার। দিলেই হয়ে যায়। তার মানে কি আপনাকে কিন্তু মার্চেন্ডাইজার হিসেবে ডিসাইড করতে হবে যে আমার জি স্যার। 9 আওয়ার করে দিলেও কিন্তু হয়ে যায়। দেখেন না, 9 আওয়ার করে দেন, এইখানে 9, এই যে শুধু 8-এর জায়গায় 9 করে দেন, তাহলে পার ডে কত আসবে? পার ডে আপনার আউটপুট বেড়ে যাবে। এক জি স্যার। ঘন্টা করলে কত হয় দেখেন? 8 জায়গায় স্যার 9 করে দেবো। 9। 8-এর 15 জায়গায় কারণ আপনার 9 নয় 1 ঘন্টা বেশি করাবেন, 9 করালে কত স্যার হবে? 15 15 700
সাতশো 781 যদি আসে তাহলে 81। 781, তাহলে 20 দিন 781 সময় আছে। ইন্টু 20 দিনে ইন্টু কত কত আউটপুট পাবেন? 781 মাল্টিপ্লাইড বাই 20 কত পাবেন? 15,620। 15,000। 15,620, তার মানে কি আপনার 15,620। প্রোডাকশনের দুইটা। এখন যদি আপনার ওই যে 781 কে মাল্টিপ্লাইড বাই দেন 30, যদি আপনার সময় থাকে, লিড টাইম থাকে 30 ডেজ, তখন কি হবে? 23,430। তার মানে কি, তারপরও এক লাইনে পারবেন না আপনার 25,000 করতে হলে? তার মানে কি আপনাকে আবার হিসাব করে করতে হবে। যদি আপনার ফ্যাক্টরি ওয়ান লাইনে হয় তাহলে 10 ঘন্টায় যেতে হবে, 9 ঘন্টায় পারবেন না। ঠিক আছে না? 9 ঘন্টায় গেলে আপনার একটা প্রোডাকশন লাইনে 30 দিনে আপনি 25,000 পেয়ে যাবেন। হয় স্যার। 10 ঘন্টা গেলে জি স্যার। হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দিস ইজ হাউ ইউ আর ক্যালকুলেটিং এসএমবি অ্যান্ড ইউ আর অ্যাপ্লাইং এসএমবি। সব জায়গায় কি লাগতেছে? এসএমবি লাগতেছে। এখন অ্যাপ্লিকেশন অফ এসএমবি কি? এসএমবি ইউজ ফর ফ্যাক্টরি ক্যাপাসিটি প্ল্যানিং। এসএমবি is the main data in the operational bulletin. SMB is used for labor costing. SMB used for performance rating. SMB is used for efficiency calculation. এবং এসএমবি ক্যালকুলেট করার সময় যেসব ফ্যাক্টরস কনসিডার করতে হবে, কোন ধরনের গার্মেন্টস, টাইপ অফ ফেব্রিক্স, গার্মেন্টস সাইজ, গার্মেন্টস ডিজাইন, ডিফিকাল্টি অফ দি প্রসেস, টাইপ অফ মেশিন, টাইপ অফ টেকনোলজি, মানে এর উপর নির্ভর করে এসএমবি কি বেশি হবে না কম হবে। গার্মেন্টস টাইপ যদি আপনার হেভি টাইপ হয়, হাই ভ্যালু প্রোডাক্ট হয়, তাহলে এসএমবিও বেশি হবে। ফেব্রিক যদি আপনার বিদেশি ফেব্রিক হয়, বা ফেব্রিক যদি আপনার ডিফারেন্ট টাইপ হয়, প্রসেসিং টাইমও কম বেশি লাগবে। সো আপনাদের মূল এখানে যে ফ্যাক্টরটা, সেটা হলো যে এই অ্যাপ্লিকেশনস অফ এসএমবি, কোথায় কোথায় এসএমবি অ্যাপ্লাই হয় সেটা। তাহলে এখন আমরা যদি সাম আপ করি, ইফ উই সাম আপ টুডেস লেকচার, তাহলে আমরা বলবো যে আমরা কিভাবে, হাউ টু ক্যালকুলেট এসএমবি এন্ড হোয়াট আর দি অ্যাপ্লিকেশনস অফ এসএমবি, হাউ টু ইউজ এসএমবি ইন employee efficiency calculation, line efficiency calculation, how to use SMB in line capacity, how to use SMB in factory capacity অথবা factory um, factory capacity, line capacity and factory capacity, and how to use SMB in per minute factory costing or cost of making. আমরা শুরুই করছিলাম কস্ট অফ মেকিং দিয়ে, এই যে কস্ট অফ মেকিং, এটা আমরা শুরুতে, আবার একদম শুরুতে যখন মার্চেন্ডাইজ কস্ট শিট ডেভেলপ করছিলাম, কস্ট শিট, সেই কস্ট শিটে আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম, এসএমবি টাইমস কস্ট পার মিনিট। সেটা খুঁজে পেলাম না কেন, আর কস্ট শিট, এই যে কস্ট শিট একটা পাওয়া গেছে, ঠিক আছে, এটাই। এই যে দেখেন, এই কিভাবে কস্ট অফ মেকিং অ্যাকচুয়াল সিএম, এই 77 কিভাবে হলো, মনে আছে না? এটা আমরা করেছিলাম। এই 77 কিভাবে হলো? প্রোডাক্টের এসএমবি বলা হচ্ছে যে এসএমবি ইজ 8.5। এসএমবি কত? 8.5। এখন এই 70 আর আর হচ্ছে এই যে কস্ট অফ, এইটাই হলো কস্ট পার মিনিট। এটা কস্ট অফ এসএমবি, মানে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুর কস্ট কত, 9, যেটাকে আমরা কস্ট পার মিনিট বললাম, সিপিএম, কস্ট পার মিনিট, এটাই কস্ট পার মিনিট। এই ইউএসডি পার মিনিট 0.09। তাহলে এই 0.77 কি হলো? এইটা মাল্টিপ্লাইড বাই এইটা, এই যে এখানে দেখা, এই যে দেখেন, এই দেখছেন,
আমরা এই কস্ট শিট যে শুরুতেই তৈরি করেছিলাম সেটাও কি এই এসএমবির উপরে ডিপেন্ডেন্ট ছিল। এই যে কস্ট অফ মেকিং হলো আপনার কস্ট পার মিনিট মাল্টিপ্লাইড বাই এসএমবি। এটাকেই আমরা এখানে বলছি যে কস্ট পার মিনিট। স্ট্যান্ডার্ড টাইম মিনস এসএমবি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু মাল্টিপ্লাইড বাই সিপিএম। এখানে কস্ট শিট তৈরি করতেও আপনার এটা লাগতেছে। কাজেই today's lecture is very important for the merchandisers to know about the SMB and its applications. এরপরে আর কোনো বিষয় কি জানার আছে? এন্ড ফাইনাল পরীক্ষা আপনার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলির একটা আইডিয়া হলো পড়ানোই হলো এই পেমেন্ট মেথডস আর মার্চেন্ডাইজিং প্ল্যানিং, এই দুটোতে দুইটা জিনিস পড়িয়েছি তাই না? পেমেন্ট মেথডস এর ক্ষেত্রে হোয়াট আর দি কমন পেমেন্ট মেথডস, পেমেন্ট মেথডস গুলি কি কি, এলসি কাকে বলে, এলসি ডিফারেন্ট টাইপস, এলসি ছাড়া আর কি কি পেমেন্ট মেথডস আছে সেগুলি শিখালাম। তারপর হচ্ছে মার্চেন্ডাইজিং প্ল্যানিং শিখালাম। মার্চেন্ডাইজিং প্ল্যানিং যখন শিখিয়েছি তখন গ্যান চার্ট শিখিয়েছি, তখন আমরা বাজেটিং শিখিয়েছি। তারপর হচ্ছে কি আপনার কিভাবে টিএনএ তৈরি করতে হয় সেই টিএনএটা শিখিয়েছি। এই সব প্রশ্ন এবার ফাইনাল পরীক্ষায় আপনাদের সিলেবাস অত্যন্ত কম, সব একদম পাই টু পাই পড়ে আসবেন। আরেকটা এডিশনাল কিছু পড়বেন পড়বেন, এটা হচ্ছে এই কস্ট শিটটাও পড়ে আসবেন। ঠিক আছে? মিড টার্মের সিলেবাসে এই কস্ট শিটটাও থাকবে, না সিলেবাস একদম ছোট হয়ে যায়। এই দিস আর ইয়োর মিড টার্ম সিলেবাস, এগুলি সবই দেয়া আছে, আপনাদের দেয়া আছে না?